আসসালামু আলাইকুম বরবাদ। তো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে নারুতো পার্ট 79 এর মধ্যে। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই যে কিসামে ফোর্থ টেলের যে জিনজুরিকি আছে তাকে হারায়া দিছে, আর তারপরে ওই জিনজুরিকিকে নিয়ে যায় ইটাচির কাছে, যেখানে আমরা দেখতে পাই ইটাচি কিসামের জন্যই অপেক্ষা করতেছিল। কিসামে ইটাচিকে বলে, ভাই আমার ওকে না মাইরে হারাইতে অনেক বেশি কষ্ট হইছে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে, আর আমরা জানতে পারি যে ইটাচি আগেই বলছিল যে আজকে বৃষ্টি হইব। তো ইটাচি বলে যে আমার মনে হয় যে এখন তুফানও আসতে পারে। এই কারণে কিসামে ইটাচিকে বলে, তাইলে চল আমরা একটা আশ্রয় নেই। তবে ওদের যে লিডার আছে সে ওদের জন্যই অপেক্ষা করতেছে। ওরা কি ফোর্থ টেলের জিনজুরিকিকে ধরতে পারলো নাকি পারলো না সেটা জানার জন্য। আর ওকে নিয়ে যাওয়ার পরেই প্রথমে ওরা থ্রি টেল বিস্টকে সিল করব, তারপরে এই ফোর্থ টেল বিস্টকেও সিল করব। আর ভাই তারপরেই কিসামে ওই জিনজুরিকিকে নিজের তলোয়ারের উপরে এইভাবে নিয়ে নেয়। দেখো একবার খালি সিনটা তুমি। আর ভাই দেখো এই জিনজুরিকি কিন্তু একেবারে মুরব্বীদের বয়সের। এই জন্য ইটাচি বলে যে সাবধানে, বেশি তাড়াহুড়া করলে ওই মারাও যাইতে পারে। তবে কিসামে বলে যে ইটাচি তুই জানোস না, কারণ তুই ওর সাথে ফাইট করস নাই। ওই হইতাছে অনেক বড় একটা জানোয়ার। এই জিনজুরিকি ফোর্থ টেল বিস্টের যে ক্রোজেন স্টাইল আছে সেটাকে ব্যবহার করতে পারে, আর সেটা অনেক বেশি ভয়ানক। ইটাচি তুই ওর সাথে ফাইট করস না, আমার মনে হইতাছে যে এটা আমার ভুল। আমি বলছিলাম যে আমি ওর সাথে একা ফাইট করতে চাই। আর কিসামে ইটাচিকে এটাও বলে, যদি তুই চাস তাইলে আমি তোর রাস্তার কাটাকেও শেষ করে দিতে পারি। আর তখন গিয়ে ইটাচি কিসামেকে চুপ থাকতে বলে। আর আমরা কিসামের কাছ থেকে জানতে পারি যে ওরা বেশিরভাগ টেলবিস্টকে ধইরা ফেলছে, এখন শুধু কয়েকটাই বাকি আছে। কিসামে চাইছিল যে ওরা নাইন টেলসকে এখনই ধইরা ফেলবো, তবে সমস্যা হইতাছে নাইন টেলসকে একেবারে শেষে গিয়ে সিল করতে হবে। কারণ যদি নাইন টেলসকে প্রথমেই গ্যাডো স্ট্যাচুর ভিতরে সিল করতে যায় তাহলে গ্যাডো স্ট্যাচুর যে ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়ে যাইতে পারে, কারণ ওদের যে লিডার আছে সে এটাই বলছে। এই জন্য কিসামে ইটাচিকে বলে, কি হইব যদি আমরা ওকে ধইরা বন্দি কইরা রাখি। তবে ইটাচি বলে, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা সহজ হইতো না। তোর কি মনে নাই যে দ্বারা এটা করতে গিয়া বাস খাইছে? এই জন্য আমরা যদি নাইন টেলসকে একেবারে শেষে গিয়ে সিল করি তাইলে নাইন টেলসকে শেষে ধরাই সবচেয়ে বেশি ভালো হইব। তাছাড়া আকাশকির কয়েকটা মেম্বারকে ওরা হারায় ফেলছে, এই জন্য ওরা যদি এখন নাইন টেলস এর উপরে আক্রমণ করে তাইলে লিভ ভিলেজ একেবারে অ্যালার্ট হয়ে যাইব। লিভ ভিলেজের এখন বাকি যে ভিলেজ গুলো আছে সেগুলোর সাথে সম্পর্ক ভালো, এই কারণে এখন যে বাকি টেলবিস্ট গুলো বাকি আছে সেগুলোকেও ধরতে ওদের অনেক বেশি সমস্যা হইব। কিন্তু কিসামের মনে হয় যে লিভ ভিলেজ ওদের চ্যাটটাও করতে পারতো না। তবে ইটাচি পরিষ্কার ভাবে বইলা দেয় ওদের লিডার যেভাবে চায় ওদেরকে সেভাবেই করতে হবে। আর ঠিক তখনই ওদেরকে সামান করা হয়। আর তারপরে আমরা দেখতে পাই যে ওদের যে হলোগ্রাম আছে একটা গুহার মধ্যে চইলা আসে, যেখানে বাকি আকাশকির মেম্বাররাও ছিল। কিসামে বইলা দেয় যে ওরা ফোর্থ টেল বিস্টের যে জিনজুরিকি আছে তাকে ধইরা ফেলছে। কিন্তু তখন আকাশকির লিডার বলে যে আমার কাছে একটা ইনফরমেশন আছে যেটা আমি এখন তোদের সবাইকে দিতে চাই, আর সেটা হইতাছে ওরোচি মারুর খাল্লি বাল্লি হইয়া গেছে। ভাই কিসামে তো একেবারে খুশি হয়ে যায়। ওরোচি মারু আকাশকি ছাইরা চইলা গেছে প্রায় 10 বছর হইছে, আর ওরোচি মারু মইরা গেছে তো কি হইছে, এতে কিছুই যায় আসে না। এমনিতেও আকাশকির যত মেম্বার আছে সবাই চাইছিল ওরোচি মারুকে সানডে মানডে ক্লোজ কইরা দিতে, কিন্তু ওরোচি মারু হইতাছে আরেক কুত্তার লেজ কখনোই সোজা হইতে চায় না। যাই হোক, তারপরে কিসামে জিজ্ঞাসা করে যে ওরোচি মারুকে মারা তো কোনো মুখের কথা না, তো এই কাজটা করছে কে? আর তখন আকাশকির লিডার বলে যে এই কাজটা করছে হইতাছে গিয়া সাসকে উচিহা। ও তাই নাকি? সাসকে উচিহা ইটাচির ছোট ভাই। আর তখন গিয়া জ্যাৎসু বলে যে সাসকে এখন একটা টিম তৈরি করছে যেটার মধ্যে হইতাছে সব ঝামেলা করে এইরকম শিনবি, যেগুলোর মধ্যে থেকে একটাকে কিসামেও চিনবে। আর আকাশকির লিডার বলে যে তাদের মধ্যে থেকে একজন হইতাছে হোজুকি বাইদের মধ্যে একজন, যেটা শোনার সাথে সাথে কিসামে চিনতে পেরে যায় যে সুইগেৎসু। আর সুইগেৎসুর সাথে সাথে আরেক পাগলা যুগো। এই জন্য এখন ইটাচিকে সাবধানে থাকতে হবে, কারণ হইতাছে এখন সাসকে ইটাচিকেই টার্গেট করবে। আর ইটাচিকে খুঁজে বের করার জন্য ওরা আকাশকির উপরেও টার্গেট করতে পারে।
আর তখন দেদারা জিজ্ঞাসা করে যে আসলে সুইগেৎসু কোন ধরনের শিনবি। তো কিসামে বলে যে প্রায় 10 বছর হয়েছে আমি সুইগেৎসুকে দেখি নাই, কিন্তু ওই অনেক জাউরা ছিল, তার সাথে সাথে অনেক ট্যালেন্টেডও। তখন দেদারা এক্সাইটেড হয়ে যায় যে দেদারা ওদের সাথে ফাইট করতে চায়। তবে টবি বলে দেদারা বেশি জোশ উড়াইস না, তুই তো জানোস এর আগের বার তোর সাথে কি হয়েছিল। যাই হোক, তখন আকাশকির লিডার ওদের সবাইকে চুপ থাকতে বলে, আর ইটাচি আর কিসামেকে বলে যে ফোর্টেলস এর জিনজুরিকে নিয়ে তাড়াতাড়ি আস্তানার মধ্যে আসতে। আর এরপরে আমরা আসলে ইটাচি এবং কিসামেকে দেখতে পাই ওরা ফোর্টেলস এর জিনজুরিকে নিয়ে সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। এরপরে আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয় যেখানে নারুতোর প্ল্যান হইতাছে ওরা আকাশকির যে কোনো একটা মেম্বারকে টার্গেট করব, আর তারপরে ওই মেম্বারের ভিতরে বাম্বু দিয়ে তার থেকে সব ইনফরমেশন বের করব ইটাচির সম্পর্কে। এই প্ল্যানের মধ্যে লজিক আছে, কিন্তু আকাশকির মেম্বাররা কোনো সাধারণ শিনবি না ভাই। আর ঠিক তখন সেখানে কাকাশি আসে। কাকাশিও বলে যে হ্যাঁ, আমার মনে হইতাছে এই প্ল্যানটা ইম্পসিবল, ওরা এত সহজেই আকাশকির কোনো মেম্বারদের থেকে ইনফরমেশন বের করতে পারবে না। ওরা যতগুলো আকাশকির মেম্বারের সাথে ফাইট করছে সবগুলো একটা থেকে আরেকটা বড় দানব ছিল। তো নারুতো জিজ্ঞাসা করে এখন আমরা কি করবো কাকাশি সেন্সে, আর কাকাশি বলে যে আমাদের এখন ধৈর্য ধরতে হবে, আমাদের যে কোনো ভাবে প্রথমে ইটাচিকেই খুঁজে বের করতে হবে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইটাচি আর কিসামে একটা গুহার মধ্যে চলে আসে যেখানে রাখা ছিল থ্রি টেল বিস্টকে। আর ওরা দুজনে সেখানে আসার সাথে সাথে আকাশকের লিডারের যে হলোগ্রাম আছে সেটাও সেখানে চলে আসে। আর তারপরেই আকাশকের লিডার সেখানে ব্যবহার করে সামানিং জুৎসু, যেটার মাধ্যমে সে সামান করে হইতাছে গিয়া গ্যাডো স্ট্যাচুকে। বাই গ্যাডো স্ট্যাচু এমন একটা জিনিস যেটাকে দেখলেই শরীরের মধ্যে কাটা দিয়ে ওঠে। আর গ্যাডো স্ট্যাচুকে আনার পরে আকাশকের লিডার বাকি সবাইকেও এখানে আসতে বলে। তো এক এক করে আকাশকি মেম্বারের যতগুলো হলোগ্রাম আছিল সবগুলো সেখানে চলে আসে। তো চলো শুরু করি। আর এরপরেই আমাদের একটা পুরনো শহরকে দেখানো হয়। সাসকে নিজের টিমকে নিয়ে সেখানেই আইছে। আর এই শহরের মধ্যে আমরা একটা লোকজনকেও দেখতে পাই না সাসকের টিমকে ছাড়া। আর সাসকে ওদেরকে একটা চিপা রাস্তার মধ্যে নিয়ে যাইতে শুরু করে। আর সুইগেৎসু বলে যে ভাই সাসকে এই চিপার ভিতরে আবার কি। তবে সাসকে জবাব দেয় না, ওদেরকে আইতে বলে। সুইগেৎসুর মনে হয় যে এটা হয়তো ওরোচিমারুর অন্য একটা হাইড আউট হইতে পারে। তবে তখন আমরা সাসকের কাছ থেকে জানতে পারি ওরা এখন একটা দোকানের মধ্যে যাইতেছে যেটাকে আগে উচিয়া ক্ল্যানের মেম্বাররা ব্যবহার করত। আর সেখান থেকে ওরা ওদের যত দরকারি জিনিস আছে সেগুলোকে নিবে। কারিন বলে যে ভাই কোন গলির মধ্যে আইসা পড়লাম, এখানে আবার কোনো ডান্ডি খোর নাই তো। আর ঠিক তখনই সেখানে দুইটা বিড়াল চলে আসে। এই বিড়ালগুলোকে সাসকে চিনে, এমনকি এই বিড়ালগুলো সাসকে চিনে। সাসকে ওদের দুজনকে বলে যে অনেকদিন পরে দেখা হইলো ডেঙ্কা এবং হিনা। ও এটা তো আমাদের সাসকে বয়। তো সাসকে বলো আমরা তোমার জন্য কি করতে পারি, মিয়াও। সাসকে ওদেরকে বলে যে আমাদের কিছু অস্ত্র আর হারবালের দরকার, কারণ আমাদের সাথে কারিন মানে আমি বলতে চাইতেছিলাম সাসকে ওদেরকে বলে আমাদের কিছু অস্ত্র আর মেডিসিনের দরকার, কারণ আমরা একটা লড়াইয়ের জন্য প্রিপারেশন করতেছি। আর আমরা সুইগেৎসুর কাছ থেকে জানতে পারি যে এগুলোকে আসলে টানুকি বলা হয়, আর সুইগেৎসু তো এগুলোর সাথে খেলতে যায়। তবে এগুলো সুইগেৎসুর উপরেই রাইগা যায়। সাসকে বলে যে এরা হইতাছে নিনজা ক্যাট, এই জন্য এদের সাথে সাবধানে থাকতে হইব, নাইতে তোকে একেবারে চিরা ফিরা ফেলবো। আর সাসকে ভাই ওদের জন্য গিফটও নিয়ে আইছে, যেটা পাওয়ার পরে ওরা দুজনে বলে যে এখন ওরা সাসকে নিয়ে যাইব গ্র্যানি ক্যাটের কাছে। আর আমরা দেখতে পাই যে ওই গ্র্যানি ক্যাট হইতাছে একটা বিড়ালের মতো দেখতে মানুষ। আর সাসকে ভাই ওই গ্র্যানি ক্যাটকে অনেক বেশি সম্মান দিতাছিল। আর গ্র্যানি ক্যাট সাসকে জিজ্ঞাসা করে সাসকে কি আসলে ইটাচির পিছনে যাইতে চায় নাকি, কিন্তু সাসকে এটার কোনো জবাব দেয় না, নিজের দরকারি জিনিসপত্র নিতে থাকে। আর সেগুলো নেওয়ার পরে সেখানে টাকা দিয়ে বলে যে আমরা এখন এখান থেকে চইলা যাবো। কিন্তু ভাই ওদের কাছে যে কাপড় ছিল সেগুলো তো যোগর গায়ে একেবারেই ফিট হয় না, যোগ বড় সড়ো বেশি। আর এই জন্য গ্র্যানি বলে যে যদি ওর মাপের কোনো কাপড় না থাকে তাইলে ওর গায়ের মধ্যে একটা চাদর পেঁচায়া দে। আর ভাই
এইটা শোনার পরে যোগো আসলে একটা চাদর নিয়ে নিজের গায়ের মধ্যে পেঁচায় ফেলে। তারপরে আবার আমাদের হোকাগে অফিসের সিন দেখানো হয়, যেখানে মাস্টার জিরায়া বলে যে ধর আমরা ইটাচিকে খুঁজা পাইয়া গেলাম, তারপরে আমরা কি করবো। আর এইটা শোনার পরেই সবাই একেবারে চুপ। কাকাশি বলে যে কাকাশির কাছে একটা আইডিয়া আছে, আর এটা নিয়ে কাকাশি এখন হোকাগের সাথে আলোচনা করতে চায়। আর এই জন্যই নারুতোকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আমরা দেখতে পাই যে নারুতো মন খারাপ করে যাইতাছিল, তবে তখন সেখানে নারুতোর কাছে চলে আসে মাস্টার জিরায়া। আর নারুতোর মন ভালো করার জন্য জিরায়া বলে যে চল একসাথে গিয়ে কিছু খাইয়ায়। কিন্তু দেখো নারুতো চেহারা ব্যাখ্যা কইরা ফেলছে, আর নারুতো জিজ্ঞাসা করে যে টাকা কি আপনি দিবেন নাকি। আর তারপরে আমরা ওদের দুজনকে দেখতে পাই রামেন শপের মধ্যে। তার মানে হইতাছে যে জিরায়া সেন্সের রাজি হইছে টাকা দিব। আর মাস্টার জিরা এখানে একেবারে শান্তভাবে নারুতোকে বুঝাইতে শুরু করে যে আমরা টার্গেট করতেছি ইটাচিকে, এই জন্য আমাদের একটা পারফেক্ট প্ল্যান বানাইতে হইব। আর এখন কাকাশি হোকাগের সাথে সেটাকেই আলোচনা করতেছে, এই জন্য তুই মন খারাপ করিস না। আর এটা শোনার পরেই নারুতোর মন একটু ভালো হইয়া যায়। তবে নারুতো মাস্টার জিরায়াকে বলে যাই হয়ে যাক না কেন আমি এখনো সাসকেকে ভিলেজের মধ্যে ফিরায় আনতে চাই, কারণ হইতাছে আমি সাকুরাকে প্রমিস করছিলাম। আর আপনি তো জানেনই আমি কখনোই আমার মুখের কথাকে ফিরায়া নেই না। আর এটা কিন্তু জিরাও একবার ওরুচি মারুকে কইছিল যে নারুতো কখনোই হার মানবে না। তো জিরা বলে যে আমি জানতাম নারুতো তুই এখনো আগের মতোই আসস। আর নারুতো বলে যে হ্যাঁ আমি চেঞ্জ হমু কেমনে, কারণ হইতাছে আমি আপনার স্টুডেন্ট। আর এইভাবেই জিরা আর নারুতোর মধ্যে দাদা আর নাতির মতো আলোচনা হইতে থাকে। আর ভাই এই আলোচনার এক পর্যায়ে তো নারুতো একেবারে রেগে মেগে ফায়ার হয়ে যায়। আর তখন জিরা নারুতোকে একটা মাংসের টুকরা নেয়, এটা খাইয়া শান্ত হ। আর ভাই নারুতো মাংসের টুকরা পাইয়া আসলেই শান্ত হইয়া যায়। আর ওই গুহার মধ্যে টবি বলে যে ভাই একটা টেল বিস্টকে সিল করা তো অনেক বেশি বিরক্তিকর, আর এইবার আমাদেরকে একসাথে দুইটাকে সিল করতে হবে। এটা চিন্তা করেই তো আমি ক্লান্ত হয়ে যাইতেছি, আমার লেগে একটা 7 আপ নিয়ে আয়। তবে দেদারা সবাইকে জিজ্ঞাসা করে ওরা কি প্রথমে সাসকে উচিহার ঝামেলাকে শেষ করবে নাকি প্রথমে নাইনটিলসের জিনজুরিকিকে ধরবে। আর দেদারার পার্টনার হইতাছে কে টবি দেদারাকে বলে দেদারা ভাই তুই এত জোশে যাইস না, আমাদের ওদের সাথে নাক গলানোর দরকার নাই। তাছাড়া সাসকে তো কোনো টেল বিস্ট না, ওই ঝামেলার মধ্যে আমরা কেন যাবো। তাছাড়া নাইনটেলসের জিনজুরিকি অনেক বেশি শক্তিশালী, তার সাথে সাথে ওই টিমের মধ্যে কাকাশি আছে। তবে দেদারা তো প্রতিশোধ নিতে চায়, কারণ হইতাছে নারুতো দেদারার খোমার মধ্যে একটা ঘুষি মারছিল। আর কাকাশি দেদারার সাথে যেটা করছে ওইটার লেগে তো দেদারার নাক কাটা গেছে। কাকাশি দেদারার এক হাতকে একেবারে কাইটা ফেলছে। আর ওরোচি মারুকে দেদারা মারতে চাইছিল, কিন্তু সাসকে ওরোচি মারুকে শেষ করে দিছে। এই জন্য দেদারা এখন সাসকের সাথেই ফাইট করতে চায়। গ্রেট, এই লোকটা কোনো কিছু ডিসাইড করার পরে আর কারোর কথা শোনে না। তুই কি কিছু কইলি? না আমি কিছু কই নাই। আর দেদারা ইটাচিকে জিজ্ঞাসা করে আমাদের টার্গেট হইতাছে নাইনটেলস, এখন দেদারাও চাইতাছে নাইনটেলসকে ধরতে। তাছাড়া এখন দেদারা তোর ছোট ভাইয়ের সাথে ফাইট করতে চাইতাছে, এটা কি তুই মেনে নিতে পারবি? তবে ইটাচি একেবারে চুপ কইরা থাকে। আর তারপরে আমরা সাসকে টিমকে দেখতে পাই, ওরা 4 জনে একেবারে কালো কালো হুডি পিন্দা বের হয়ে আইছে। আর হুডির কথা বলতাছি, তোমরা চাইলে আমাদের হুডিগুলোকে কিনতে পারো, পিন কমেন্টের মধ্যে লিংক দেওয়া আছে, অথবা তোমরা নাম্বার থেকে অর্ডার করতে পারো। কিন্তু ভাই আমি এটা বুঝতে পারতাছি না সাসকে টিম বৃষ্টিতে ভিজতে আছে কি লাইগা। আর লিভ ভিলেজের গেটের মধ্যে আমরা এই সিনটাকে দেখতে পাই, সবাই একেবারে রেডি ফাইটে যাওয়ার জন্য। আমরা দেখছিলাম সাসকে টিম পরে রয়েছে কালো হুডি, আর এখানে আমরা দেখতে পাই যে নারুতো আর বাকিরা পরে রয়েছে সাদা হুডি। আর এখানে আছে দুইটা টিম, প্রথম টিমটা হইতাছে টিম কাকাশি, যেটার মধ্যে আছে নারুতো, সাকুরা এবং সাই। আর দ্বিতীয় টিমটা হইতাছে আমাদের কুরুনায়ের টিম, যেটার মধ্যে হইতাছে শিনো, কিবা এবং হিনাটা। তবে কুরুনায় নাই। করোনার জায়গায় তোমরা ক্যাপ্টেন ইয়ামাটো অথবা কাকাশিকে ধরতে পারো। তারপরে জিরা ওদের সামনে একটা ভাষণ দেয় যে তোরা এখন যাকে টার্গেট কইরা ধরতে যাইতাছস তাকে মেরে ফেলা থেকে বেশি কষ্ট হইব তাকে ধইরা বন্দি কইরা নিয়ে আসা। আর সুনাডে ওদের সবাইকে গুড লাক বইলা মিশনের মধ্যে যাইতে বইলা দেয়। কিন্তু কাকাশি বলে যে হ্যাঁ আমরা যাইতাছি, কিন্তু মৌসুমটা এইরকম কে শুধু বৃষ্টি পড়তাছে।
আর নারুতো এক্সাইটেড হয়ে বলে যে কামন গাইস চলো যাই, যাওয়ার সময় হইয়া গেছে গা। আর এর পরে আমরা দেখতে পাই যে ওরা সবাই একটা জায়গার মধ্যে আইসা থামে, যেখানে কাকাশি ওদেরকে আবারও প্ল্যানকে বুঝাইয়া দেয়। ওদের প্রধান টার্গেট হইতাছে ইটাচিকে খুঁজে বের করব, তারপরে ইটাচিকে নিয়ে যাইব। আকাশকিরা কিন্তু এখন টেল বিস্টদেরকে ধরতাছে, আর কাকাশির বিশ্বাস যে তারা হয়তো ট্রিটেল বিস্টকে ধইরা নিয়ে গেছে। আর জিরায়া সেন্সের ইনফো অনুযায়ী হয়তো তারা আবারও ল্যান্ড অফ ফায়ারের ভিতরে চলে আইছে, যেন তারা নারুতোকে ধইরা নিয়ে যাইতে পারে, কারণ নারুতোর ভিতরে আছে নাইনটেল ফক্স। আর কাকাশি ওদের সবাইকে আবারও মনে করায় যে ইটাচি হইতাছে হিডেন লিভ ভিলেজের। 3 বছর আগেও ইটাচি আইছিল নারুতোকে ধইরা নিয়ে যাওয়ার জন্য। তো সাই বলে যে তাহলে ইটাচি আবারও ভিলেজের মধ্যে আসতে পারে, আর যদি ইটাচি আসে তাহলে তো সাসকেও আসবে। তো নারুতো বলে যে আমি সাসকে খুঁজে বের করবো, তারপরে সাসকে ভিলেজের মধ্যে ফিরে নিয়ে যাবো। এই জন্য কাকাশি ওদেরকে বলে যে এখন ওরা 5 কিলোমিটার জায়গাকে প্রথমে খুঁজবে। এটা হইতাছে সেন্টার পয়েন্ট, এখান থেকে এক একজন করে 5 কিলোমিটার পর্যন্ত জায়গাকে খুঁজবে, আবারও এই জায়গার মধ্যে ফিরে আসবো। কিন্তু সাকুরার মনে হয় যে 5 কিলোমিটার জায়গা অনেক বেশি, যদি ওরা এত দূরে দূরে চলে যায় তাহলে ওরা ওয়্যারলেসলি যোগাযোগ করতে পারতো না। তাছাড়া যদি ওরা একজন করে এত দূরে দূরে যায় তাহলে সেটা অনেক বেশি বিপজ্জনক হইতে পারে। সাকুরা তো তখন বকবক করতেই থাকে, তবে ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকে শান্ত হইতে বলে, আর কাকাশি তখন সামান করে নিজের সিগমা কুকুরগুলোকে। এখানে পাকুন আসার পরেই বলে যে তোদের নিনজাদের থেকে ভালো সার্চের কাজ আমরা করতে পারি। আর এখানে আমরা জানতে পারি যে কাকাশির প্ল্যান হইতাছে যে কাকাশির 2টা কুইরা কুকুর একজনের সাথে যাইব। ওদের নাকের পাওয়ার অনেক বেশি, ওরা দূর থেকেই যে কোনো ডেঞ্জারকে সেন্স করতে পারে। আর তখন বিস্কিট আর আরেকটা কুকুর যায় সাকুরার কাছে, ওই কুকুরটা হইতাছে আরো বেশি জাউরা। আর বিস্কিট সাকুরাকে বলে যে তুই তো একটু বেশি কথা কওয়া মেয়ে মনে হইতাছে। এইটা শোনার পরে সাকুরা রেগে যায়। আর 2টা কুকুর শিনোর সাথে যাইতে চায়, কারণ ওরা চুপচাপ থাকতে পছন্দ করে। কিন্তু একটা কুকুর বলে যে তোর শরীর থেকে পোকার গন্ধ আসে, আর শিনো বলে যে তোর থেকে কুত্তার গন্ধ আসে। 2টা কুকুর যাই হইতাছে সাইয়ের কাছে। সাই তো পুরাই কনফিউজ। ভাই সাই মনে মনে চিন্তা করে হয় কি এই কুকুরগুলোর সাথে বন্ধুত্ব করতে পারবো কিনা। তবে নারুতো জিজ্ঞাসা করে যে আমার কি হইলো, আমার সাথে কে যাইবো। আর কাকাশি বলে যে তুই হইতাছস জিনজোরিগি, তুই হইতাছস প্রধান টার্গেট, এই জন্য তোর সাথে থাকবো ক্যাপ্টেন ইয়ামাটো আর হিনাটা, আর তার সাথে থাকবো হইতাছে বিগ বার্ক বুল, সবচেয়ে বড় কুকুরটা। আর কিবার কাছে তো একটা কুকুর আছেই, সেটা হইতাছে আকামারু। আর তারপরে কাকাশি সকল নিনজা হাউন্ড গুলোকে বইলা দেয় ওদের প্রধান টার্গেট হইতাছে ইটাচির গ্রানকে খুঁজে বের করব, তার সাথে সাথে সাসকের গ্রান। যদি ওরা একজনকেও খুঁজা পায় তাহলে সাথে সাথে ফিরাইয়া বাকিদেরকে এই ইনফরমেশনটা দিব। স্পেশালি নারুতো যেন ওদের সাথে ফাইট করতে না যায়। নারুতো বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না সেন্সে। কাকাশি নারুতোকে স্পেশালি এটা বলছে কারণ হইতাছে নারুতো সবসময় বেশি লাফালাফি করে। আর তারপরেই এরা সবাই চারদিকে ছড়ায়া পড়ে। আর তারপরেই আমরা দেখতে পাই সাসকে টিমকে ওরা একটা জঙ্গলের মধ্যে চলে আইছে, আর আশেপাশে চেক করার জন্য যোগো আর সুইগেৎসু চইলা যায়। মানে হইতাছে যে এখন কারিন সাসকের সাথে একা, আর এই জন্যই কারিন সাসকের সাথে ঘষাঘষি শুরু কইরা দেয়। ও সাসকে তার মানে কি এখন আমি তোমার সাথে থাকতে পারবো, কিন্তু সাসকে বইলা দেয় যে না, তাড়াতাড়ি গিয়া কাজ শুরু কর। এই জন্য কারিনের না চাইতেও সেখান থেকে যাইতে হয়। আর এর পরের সিনে আমাদের দেখানো হয় দেদারা এবং টবিকে। আমরা জানতে পারি দেদারার হাত নাকি একেবারে হিল হইয়া গেছে গা। তো টবি জিজ্ঞাসা করে দেদারা আমরা কোন দিকে যাবো, প্রথমে কি সাসকে কে ধরবো নাকি নাইনটেলস কে। কিন্তু দেদারা টবিকে কিছু না বইলেই পাখির উপরে উঠা যাইতে শুরু কইরা দেয়। দেদারা থাম। আমরা দেখতে পাই যে সুইগেৎসু একটা চিপার মধ্যে যায়, যেখানে একটা লোক সুইগেৎসুকে জিজ্ঞাসা করে আরে হালা তুই আবার কে। তবে সুইগেৎসু তখনই নিজের তলোয়ারকে হাতে নিয়ে আনে আর ওর 12টা বাজায়া দেয়। আসলে সুইগেৎসু আক্রমণ করছে একটা বদমাশদের আস্তানার মধ্যে, আর সুইগেৎসুর সাথে সাথে গিয়ে এই আস্তানার লিডারকে ধরে। সুইগেৎসু এখানে আইসে ওদেরকে একটা আকাশকির মেম্বারের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ওই নামই ভুইলা যায়, কাকু কুকু কুকু কি জানি। আর ওই আস্তানার লিডারই বইলা দেয় যে সেটা হইতাছে কাকুজো।
আর ওই সুইগেৎসুর ভয়ে বলে যে আমি সবকিছু বইলা দিব, আমারে মারিস না। আর অন্যদিকে আমরা যুগোকে দেখতে পাই জঙ্গলের মধ্যে, আর এখানে আমরা দেখতে পাই যে যুগো নিজের কার্স মার্ককে অ্যাক্টিভ করে। আর কিবা আকামারুকে বলতাছিল আমাদের বাকি নিনজা হাউন্ডদের থেকে আগে সাসকে এবং ইটাচিকে খুঁজে বের করতে হবে। আর ভাই শিনোর সাথে যে কুকুরগুলো গেছিল সেগুলো তো শিনোকেই রোস্ট করতেছে, যে কারণে শিনো একেবারেই বিরক্ত হইয়া যায়। আর আমাদের যে সাই আছে কুকুরদের সাথে বন্ধুত্ব করার চিন্তা করতেছে, এই কারণে সাই ওদেরকে নাম দেয় পচি আর কামা। কিন্তু এই কুকুরগুলোর সাইয়ের নাম দেওয়া পছন্দ হয় না, বলে যে তোর পাছার মধ্যে কামড় দিয়ে দি উল্টা পাল্টা নাম দিলে। নারুতো, ক্যাপ্টেন ইয়ামাটো আর হিনাটা ছিল অন্য টিমের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই হিনাটা সব সময় নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে রাখতেছে চারদিকে নজর রাখার জন্য। আর ওদের সাথেই ছিল সবচেয়ে বড় কুকুরটা, যেটা হইতাছে একটা বুলডগ। সাকুরার সাথে ছিল হইতাছে বিস্কিট আর একটা কুকুর। বিস্কিট সাকুরাকে বলে তুই যদি নিজের চেহারার মধ্যে এইরকম রিয়েকশন রাখোস তাইলে কিন্তু কোনো ছেলেরাই তোর আশেপাশে আইতে চাইতো না। আর যতই তুই একটা ছেলের পিছনে দৌড়ানোর চেষ্টা করবি হয়তোই তোর কাছ থেকে দূরে চলে যাইব। আর বিস্কিট এমন এমন কথা কয় যেগুলো আসলেই সত্য কথা, যেগুলো শোনার পরে ভাই সাকুরার মন খারাপ হইয়া যায়। আর ঠিক তখনই হঠাৎ করে বিস্কিট একটা কিছুর গ্রান পায়, আর বিস্কিটের মনে হয় যে এটা হতে পারে সাসকের স্যান্ড। আর ওই গ্রানকে ফলো করতে করতে ওরা একটা মার্কেটের মধ্যে চলে আসে। সাকুরা বারবার বিস্কিটকে জিজ্ঞাসা করে যে বিস্কিট কি লোকেশন পাইছে, তবে বিস্কিট বলে যে আমি সেটাকে সঠিকভাবে সেন্স করতে পারতাছি না, কারণ এটা একেবারেই দুর্বল। কিন্তু আমরা যতই সামনের দিকে যাইতাছি এই গ্রামটা আরো শক্তিশালী হইতাছে, এই জন্য ওরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে। কিন্তু সাকুরা দিশেহারা হইয়া জায়গা। তখন অন্য যে কুকুরটা আছে সেটা সাকুরাকে থামায়, আর বিস্কিট সাকুরাকে বলে তোর কি মাথায় বুদ্ধি কম নাকি, যদি তাড়াহুড়া করি উল্টা আমরা কিছুই পাইতাম না। ভাই সাকুরার থেকে মনে হইতাছে বেশি বুদ্ধি আছে বিস্কিটের মাথার মধ্যে। আর তখন আমরা ওই মার্কেটের মধ্যেই দেখতে পাই কারিনকে। আসলে কারিন যে সাসকের সাথে ঘষাঘষি করছিল না, এই কারণে বিস্কিট কারিনের শরীর থেকেই সাসকের গ্রান পাইতাছে। বিস্কিট বলে যে ওই অনেক কাছাকাছি আছে। আর অন্য কুকুরটা সাকুরাকে জিজ্ঞাসা করে সাকুরা কি সাসকে সেন্স করতে পারতাছে কিনা। আমরা তখন দেখতে পাই যে কারিন আর সাকুরা একজন আরেকজনের পাশ কাটতে চইলা যায়। কারিন একদিকে যাইতে থাকে আর সাকুরা আরেক দিকে যাইতে থাকে। আর এর পরেই যে গ্রানটা ছিল সেটাও দুর্বল হয়ে যাইতে থাকে। তবে আমরা দেখতে পাই যে কারিন কিছু একটা সেন্স করতে পারছে, এই জন্য কারিন থাইমা যায়। কিন্তু কারিন তারপরে আবার সাসকের কথা চিন্তা করে লজ্জা পাইতে থাকে। আর আমরা তখন দেখতে পাই যে নারুতোর যে টিম ছিল তাদের উপরে পিছন থেকে কেউ একটা নজর রাখতেছে। এমনকি আমরা সাসকে কেউ দেখতে পাই, সাসকের পিছনেও কেউ একজন ছায়ার মতো ছিল। তবে ক্যাপ্টেন ইয়ামাটো অলরেডি সেন্স করে ফেলছে যে ওদের পিছনে কেউ আছে, এই জন্য ক্যাপ্টেন ইয়ামাটো নারুতো আর হিনাটাকে রেডি হইতে বলে। আর তখনই সাথে সাথে ক্যাপ্টেন ইয়ামাটো শুরিকেন দিয়ে আক্রমণ কইরা দেয়। নারুতো তো একেবারে অবাক হয়ে যায়, এটা তুই? আর ওই মুহূর্তে অন্যদিকে আমরা দেখতে পাই সাসকেও পিছনে তাকায়া বলে যে বের হয়ে আয়। আমরা দেখতে পাই যে সাসকের পিছনে একটা ছায়া বের হয়ে আসে, কিন্তু আমরা দেখতে পাই না এটা আসলে কে। তবে ক্যাপ্টেন ইয়ামাটো, নারুতো আর সাকুরার সামনে যে ছিল সেটা হইতাছে কাবুটো। ক্যাপ্টেন ইয়ামাটো তো নিজের মুখ ব্যাখ্যা কইরা বলে তুই একাই আমাদের সামনে এসেছিস কি বাম্বু খাইতে। তবে কাবুটো বলে যে আমি শুধু নারুতোর সাথে একটু আলোচনা করতে এসেছি, অন্য কোনো কিছুই না। নারুতোর সাথে সাথেই কাবুটোকে জিজ্ঞাসা কর যে এখন সাসকে কোথায় আছে। কাবুটো তখন হাসি দিয়া বলে যে হা হা হা, সাসকে কি তোর গার্লফ্রেন্ড নাকি? নারুতো তখন আবারও কাবুটোকে জিজ্ঞাসা করে আসলে কি সাসকে অরুচি মারুকে খাল্লি বাল্লি কইরা দিছে? হ্যাঁ, এটা সত্য, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হইতাছে যে আমি তোর জন্য একটা গিফট নিয়ে আইছি। এটা এমন একটা জিনিস হয়তো তোর পছন্দ হইব। আর মনে হয় যে সাসকে শেষ কইরা দিছে। আর এদিকে কাবুটো একটা ডায়েরি বের করে। নারুতো জিজ্ঞাসা করে এইটা দিয়ে আমি কি করবো? তখন কাবুটো নারুতোকে বলে এটার মধ্যে ইনফরমেশন আছে আকাশকি সম্পর্কে, যেগুলোকে আমাদের ইন্টেলিজেন্স জড়ো করছে, আর এগুলো এখন কাবুটো নারুতোকে দিতে চায়। তবে ক্যাপ্টেন ইয়ামাটো জিজ্ঞাসা করে তুই কি লিভ ভিলেজের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেছস? এটা কাজ হইতো না। আর আকাশকিও তোকে টার্গেট করে নাই, তো তুই আমাদেরকে সাহায্য কেন করতেছস? কিন্তু কাবুটো তখন নিজের বকবক
শুরু কইরা দেয় যে লর্ড ওরোচিমারু মারা যাওয়ার পরে আমি আমার জীবনের লক্ষ্যকে হারায়া ফেলছি, ব্লা ব্লা ব্লা। ওই ছোট থাকতেই স্পাইয়ের মতো কাজ করছে, এক ভিলেজ থেকে আরেক ভিলেজে গেছে যতক্ষণ পর্যন্ত না ওরোচিমারু ওকে নিজের স্টুডেন্ট বানাইছে। কিন্তু এখন ওরোচিমারু চইলা গেছে গা, এই জন্য এখন আর জীবনের কোনো লক্ষ্যই নাই, আর ও এখন নিজের আইডেন্টিটি হারায় ফেলছে। এই জন্য এই ইনফরমেশনটাকে নারুতোকে দিয়া দিতে চায়, কারণ নারুতো বুঝে যে আইডেন্টিটি হারায় যাওয়ার মানে কি। কিন্তু নারুতো কাবুটোকে পরিষ্কারভাবে বইলা দেয় যে আমি তোর বক বক একটুও বুঝার চেষ্টা করতাম না। কিন্তু কাবুটো যেগুলো বলে সেগুলো আসলেই সত্য কথা। নারুতো আসলে নিজের আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিল যে নারুতো আসলে জীবনের মধ্যে কি করতে চায়। কিন্তু নারুতো নিজের শক্তি আর বিশ্বাসের মাধ্যমে নিজেকে এটা বিশ্বাস করাইছে যে ওই হইতাছে নারুতো উজুমাকি লিভ ভিলেজের। জিজ্ঞাস করে ও এগুলো কি কইতাছে আর কি করতে চাইতাছে, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো বুঝতে পারতাছে না। কাবুটো নারুতোকে বলতে থাকে তুই নিজের উপরে বিশ্বাস রাখছস আর তোর পাশে ধীরে ধীরে বন্ধুরা আসতে শুরু করছে, এই কারণে তুই আর নিজের আইডেন্টিটিকে হারায় ফেলস নাই। কিন্তু আমার ব্যাপারটা অন্যরকম, আমি লর্ড ওরোচিমারুকে ছাড়তেই পারি নাই, যে কারণে এখন আমি আমার জীবনের লক্ষ্যকে হারায়া ফেলছি। আমি এখন গিয়া বুঝতে পারছি যে নারুতো তুই প্রথমে কেমন ফিল করতি, এই জন্য এখন থেকে আমি চেষ্টা করবো তোর মতো হওয়ার জন্য। কিন্তু ভাই আমি তোমাদেরকে একটা কথা বইলা দেই, কাবুটো এগুলো বলতাছে দেখা তোমরা এটা মনে করো না যে কাবুটো ভালো হইয়া যাইব। কারণ হইতাছে তখনই আমরা দেখতে পাই যে কাবুটোর অর্ধেক চেহারা ওরোচিমারুর মতো হইয়া গেছে। আসলে কাবুটো ওরোচিমারুর যে বডি ছিল সেটাকে অ্যাবজর্ব কইরা ফেলছে, যেন কাবুটো আরো বেশি শক্তিশালী কাবুটো হইতে পারে। আর কাবুটোর এইরকম চেহারা দেখার পরে তো নারুতো, ক্যাপ্টেন ইয়ামাটো, সাকুরা একেবারে অবাক হইয়া যায়। কাবুটো যে সবচেয়ে বড় ঝামেলাটা তৈরি করব এখনই তোমরা বুঝতে পারতাছো। কাবুটো বলতে থাকি যে লর্ড ওরোচিমারু এখন আমার ভিতরে বাইচে আছে। আর নারুতো জিজ্ঞাসা করে তুই ওরোচিমারু নাগিনকে অ্যাবজর্ব কইরা ফেলছস? হ্যাঁ নারুতো, আমি লর্ড ওরোচিমারুর একটা পার্টকে নিয়া নিছি সাসকের ওরোচিমারুকে টুকরা টুকরা কইরা কাটার পরে, আর সেটাকে নিজের বডির মধ্যে অ্যাবজর্ব কইরা ফেলছে। আর আমরা তখন কাবুটোর একটা হাতকেও দেখতে পাই যেটা সাপের মতো হইয়া গেছে। আর ধীরে ধীরে নাকি এইভাবেই কাবুটোর পুরো বডির মধ্যে চেঞ্জ শুরু হইয়া গেছে গা। কাবুটো ধীরে ধীরে মিউটেটেড হইয়া যাইতাছে। তখন হিনাটা নিজের ব্যাকুগানের ব্যবহার করে কাবুটোকে দেখার চেষ্টা করে, আর তখন হিনাটা যেটা দেখতে পায় কাবুটোর প্রায় অর্ধেক বডি ট্রান্সফর্ম হইয়া গেছে। কাবুটো আরো বলে যে প্রতিদিন একটু একটু করে চেঞ্জ হইয়া কাবুটো নাকি ধীরে ধীরে ওরোচিমারু থেকেও অনেক বেশি শক্তিশালী হইয়া যাইব। তখন নারুতো জিজ্ঞাসা করে তুই কি এগুলো বলার লাইগে এখানে আইছস? হ্যাঁ, তোকে এখন দইরা নিয়ে লিভ ভিলেজের জেলখানায় বরমু। আর তারপরেই নারুতো কাবুটোর উপরে আক্রমণ করতে যায়। নারুতো অনেক চেষ্টা করে কাবুটোকে ঘুষি লাথি মারার জন্য, কিন্তু কাবুটো খুব সহজেই সেগুলোকে ব্লক করতে পারে। আর ঠিক তখনই হঠাৎ কইরা ক্যাপ্টেন ইয়ামাটো কাবুটোর পিছনে চইলা যায় আর ওর স্টাইলের ব্যবহার করে কাবুটোকে পেঁচায় ফেলে। কিন্তু কাবুটো ভাই অনেক বেশি চালু হয়ে গেছে। ক্যাপ্টেন ইয়ামাটোর ওকে পেঁচানোর আগেই কাবুটো সেখানে নিজের চাদরকে রাইখা বাইর হইয়া গেছে। ভাই কাবুটো নাকি ওরোচিমারুর যত পাওয়ার যত জুৎসু আছে সব কিছুকে করতে পারবো। ওরোচিমারুর যে হাতগুলো ছিল সেগুলোকে থার্ড হোকাগে অকের্য কইরা দিছে, কিন্তু তারপরেও ওরোচিমারু এত বেশি স্ট্রং ছিল যে নারুতোর ফোর্থ টেলের ক্লকের সাথে ফাইট করতে পারছে। তো বুঝতেই পারতাছো যে কাবুটো কত শক্তিশালী হইতে পারে, কারণ এখন কাবুটো ওরোচিমারুর যত জুৎসু আছে সেগুলোকেও ব্যবহার করতে পারবো। আর কাবুটো এইটাও বলে যে এখন কাবুটোর লক্ষ্য হইতাছে সাসকে উচিহা। কিন্তু সাসকে নিয়ে কাবুটো কি করব সেটা না বইলেই কাবুটো সেখান থেকে গায়েব হইয়া যায়। আর এতেই নারুতো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। কাবুটো চইলা গেছে, কিন্তু কাবুটো ওই ডায়েরিটাকে নিয়ে যায় নাই যেটার মধ্যে আকাশকির ইনফরমেশন আছে। আর এখন সিন শিফট হয় অন্য ফাইটের উপরে দেদারার উপরে। আর দেদারার মনে হয় যে দেদারা সাসকে কাবাব বানায় ফেলছে। খুব ভালো করতে পারছো দেদারা। কিন্তু যখনই সেখান থেকে ধুলাবালি সইরা যায় তখনই সেখানে আমরা বিশাল বড় একটা সাপ দেখতে পাই। আর ওই সাপটা ঘিরা ছিল সাসকে। সাপটার মাঝখানে দাঁড়ায় আছে সাসকে উচিহা।
আর টবি বলে যে হ্যাঁ দেদারা তুমি করছো, এতে দেদারা রাইগা যায়। চুপ থাক। সাসকে আসলে সেখানে একটা সাপকে সামান করছিল নিজেকে ওই ব্লাস্ট থেকে বাঁচানোর জন্য। এতেই তোমরা বুঝতে পারতাছো সাসকে এখন কত বেশি শক্তিশালী হইয়া গেছে। দেদারা তো একেবারে এক্সাইটেড হইয়া যায় যে সাসকে এত বেশি স্ট্রং আর ওর সাথে ফাইট করবো এখন দেদারা। টবি বলে যে দেদারা আয়োকে শেষ করে দেই, তারপরে আমরা পরে গিয়ে ইটাচির কাছ থেকে ক্ষমা চাইয়া নিমু। আর আমরা দেখতে পাই সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে রাখছে। এখন ওদের দুজনের মধ্যেই হইব কড়া একটা লড়াই। আর লড়াই শুরু হওয়ার আগেই সাসকে জিজ্ঞাসা করে যে আমাকে বল ইটাচি উচিহা কোথায়, যদি তুই আমাকে সত্য কথা বলস তাইলে আমি তোকে ছাইরা দিব। আর সাসকে কিন্তু এগুলো বলতাছিল নিজের শারিঙ্গানকে ফ্লেক্স কইরা, যেটা দেখার পরে দেদারা আরো বেশি রাইগা যায়। শারিঙ্গান ফ্লেক্স করতাছস, আমি বুঝতে পেরে গেছি যে তুই ইটাচির ছোট ভাই। তুই অরুচিমারুকে মারতে পারছস কারণ তোর কাছে ছিল উচিহার রক্ত। তুই অনেক বেশি লাকি যে তোর জন্ম উচিহা ক্ল্যানের মধ্যে হইছে, আর এটা ছাড়া তোর মধ্যে স্পেশাল কোনো কিছুই নাই। আর তখনই হঠাৎ করে সাসকে অনেক স্পিডে দেদারার দিকে যাইতে শুরু করে। দেদারা অবাক হয়ে যায় যে সাসকে এত বেশি ফাস্ট। দেদারা তো ভাই সেখান থেকে লাফ দিয়া সইরা যায়, কিন্তু সাসকে আক্রমণ করে হইতাছে টবির উপরে। আমরা দেখতে পাই যে সাসকে টবিকে একেবারে মাঝখান দিয়া চিরা ফেলার চেষ্টা করে, মানে সাসকের যে তলোয়ারটা আছে সেটা টবির আর পার হইয়া যায়। আর তারপরেই আমরা দেখতে পাই যে টবি ধপাস কইরা নিচে পইরা যায়। সাসকে বলে একজনকে শেষ করে দিছি, এখন তুই আমাকে বলবি যে ইটাচি কোথায়। কিন্তু ভাই তখনই আমরা দেখতে পাই টবি উইঠা বইসা পড়ে। আর টবি দাঁড়ায় বলে যে ওর টেলিপোর্টেশন জুৎসু এত বেশি ফাস্ট যে আমরা দেখতেই পারি নাই। কিন্তু সাসকে তো একেবারেই অবাক। আর তারপরেই দেদারা নিজের জঘন্য হাতগুলোকে বের করে। আর এইবার আমরা দেখতে পাই যে দেদারার কাছে দুইটা বড় বড় ব্যাগ আছে যেগুলোর ভিতরে ক্লের ভরা। আর দেদারা নিজের ওই ব্যাগের ভিতরে হাত ঢুকায় ক্লেকে নিজের জঘন্য হাত দিয়া খাইতে শুরু কইরা দেয়। মানে হইতাছে এখন দেদারা নিজের আর্টের ব্যবহার করব, যেটা হইতাছে এক্সপ্লোশন। আর তারপরেই দেদারা সেখানে ছোট ছোট বলকে ছাইরা দেয় আর টবিকে বলে যে এখান থেকে পালাইতে। পালা পালা। দেদারা যেগুলো সারছে সেগুলো হইতাছে ছোট ছোট মাকড়সা, তবে সাসকে নিজের লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করে। আর এখানে আমরা দেখতে পাই যে সাসকে এবার লাইটনিং ব্লেডকে অন্যভাবে ব্যবহার করে, ছোট ছোট সুইয়ের মতো, যেগুলো দেদারার ওই স্পাইডার গুলোর ভিতরে লাইগা যায়। আর ওই স্পাইডার গুলোর মধ্যে কিছু গিয়া টবির আশেপাশেও পড়ে। আর তখনই দেদারা হ্যান্ড সাইন বানায় এগুলোকে ব্লাস্ট করব। টবি বলে যে দেদারা টাইম আউট, এখন ব্লাস্ট করিস না, তাইলে আমিও উইরা যাবো। কিন্তু এই সময়ের মধ্যেই সাসকে অলরেডি দেদারার পিছনে চলে গেছে। তবে দেদারা তখন নিজের জঘন্য হাত থেকে পিছনে একটা স্পাইডার এমনি ছাইরা দেয় আর ওইটার এই সাথে সাথেই ব্লাস্ট করে। আর এতে টবির মনে হয় যে দেদারা নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। এই টবি হালায় যে অভিনয় করে, ওকে তো অস্কার দেওয়া দরকার। দেদারা অনেক ভালো একটা পার্টনার ছিল, আমি তোকে কখনোই ভুলতাম না। দেদারা সারা জীবন আমার মনের মধ্যে তোর জন্য একটা স্পেশাল জায়গা থাকবো। কিন্তু আমরা দেখতে পাই যে দেদারার এখনো কিছুই হয় নাই। দেদারা টবিকে চুপ থাকতে বলে, আরে শালা চুপ কর। আরে দেদারা তুমি এখনো বেঁচে আছো। এখন সাসকে আর দেদারা আবারও সামনাসামনি, আর দেদারা আবারও নিজের ব্যাগের ভিতরে হাত ঢুকায়। আর তারপরে দেদারা দুই হাত থেকে গুয়ের মতো ছাড়তে শুরু করে। আর এগুলো থেকে হইতাছে দুইটা আজব দেখতে জন্তু, যেগুলো সুতার মাধ্যমে দেদারার হাতের সাথে কানেক্টেড ছিল। আর এগুলো ধীরে ধীরে সাসকের দিকে যাইতে থাকে। আর সাসকের মনে হয় যে সাসকে তো এগুলোকে খুব সহজেই হারায় দিব, কারণ এগুলো একেবারে আস্তে আস্তে যাইতাছিল। এই জন্য সাসকে নিজের তলোয়ার দিয়ে এগুলোকে কাটার চেষ্টা করে, কিন্তু কাটতে পারে না। সাসকে অনেক চেষ্টা করে এগুলোকে কাইটটা ফেলতে, কিন্তু কাজ হয় না। শুধু একটা জিনিসই কাজ হয়, সেটা হইতেছে সাসকের লাইটনিং ব্লেড জুৎসু, যেটার মাধ্যমে সাসকে একটাকে কাইটটা ফেলে, কিন্তু সেটার সাথে সাথে আবার জোড়া লাইগা যায়। লিটারালি ভাই সাসকে আরেকটারে কাটে, ওইটা জোড়া না লাইগা দুইটা হইয়া যায়। মানে এখন এই আজব দেখতে জন্তুগুলো তিনটা হয়ে গেছে মোটমাট।
একটা হইতাছে বিশাল বড় আর দুইটা হইতাছে ছোট ছোট। সাসকের অনেক বেশি কষ্ট হইতাছিল এগুলোর সাথে ফাইট করতে, কারণ সাসকের কোনো অ্যাটাক এগুলোর উপরে কাজ করতেছে না। এই জন্য সাসকে নিজের লাইটনিং জুৎসুকে তলোয়ারের মধ্যে ব্যবহার করে এগুলোকে কাটতে শুরু করে, কিন্তু কাটলেই এগুলোর সংখ্যা আরো ধীরে ধীরে বাইরে যায়। মানে সাসকে এগুলোকে যতবার কাটে এগুলোর সংখ্যা ধীরে ধীরে বাড়তেই থাকে, আর এক পর্যায়ে এগুলো সাসকে চারদিক থেকে ঘিরা ফেলে। আর এই সবগুলো সুতার মাধ্যমে কানেক্টেড ছিল দেদারার হাতের সাথে। এখানে একটা জিনিস নোটিস করতে পারতাছো যে দেদারা এগুলোকে ব্লাস্ট করতেছে না, খালি নম্বর এগুলোর বাড়াইতাছে। সাসকেও খালি এগুলোকে গাদার মতো কাটতাছে আর এগুলোর সংখ্যায় খালি বাড়তাছে। আর তখনই দেদারা বলে সময় হইয়া গেছে। আর এখন সাসকে একটাকে কাটে সাথে সাথেই সেটা ব্লাস্ট হইয়া যায়, কিন্তু ওই ব্লাস্টেও সাসকের কিছুই হয় না। সাসকে লাফায়া গাছের উপরে উঠা যায়, কিন্তু দেদারের ওই পাপেট গুলো সাসকের পিছনেই যাইতে থাকে। সাসকে যেখানেই যায় সেখানেই যায়, আর সাসকের কাছাকাছি যাওয়ার পরে বুম ব্লাস্ট হয়ে যায়। আর এই কারণে সাসকে সেগুলো থেকে বাঁচার জন্য যাওয়ার পথে যে গাছগুলো পরে সেগুলোকে কাটতে থাকে। এতে কি হয়, ওই গাছগুলোর সাথে ধাক্কা খাইয়া দেদারের ওই পাপেট গুলো ব্লাস্ট হয়ে যায়। কিন্তু সাসকে এইভাবে বেশিক্ষণ পালাইতে পারে না। এক পর্যায়ে গিয়ে সেগুলো একেবারে সাসকের বডির সাথে লাগতে শুরু করে, একেবারে পুরো সাসকের বডিকে কাভার কইরা ফেলে। আর তারপরেই সেখানে হয় বিশাল বড় একটা বিস্ফোরণ। ভাই মনে হইতাছে যে সাসকের কাবাব হয়ে গেছে গা। কিন্তু তারপরে দেদারা জানতে পারে যে সাসকে আসলে সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে সেখান থেকে গায়েব হয়ে গেছে। তবে সাসকে পালায় নাই, সাসকে আবার ওদের সামনে চলে আসে। টবি বলে যে হ্যাঁ আমি জানতাম ওই অনেক বেশি শক্তিশালী। দেদারা এত রাইগা যায়, টবি গাড়া তুই কার দলের? যাই হোক, দেদারা বুঝতে পারে যে সাসকে আসলে শক্তিশালী, এই জন্য এখন দেদারাকে সিরিয়াস হতে হবে। এই কারণে তখন দেদারা নিজের আরেকটা পাওয়ারফুল জুৎসুকে ব্যবহার করে, যেটা হইতাছে বিশাল বড় একটা ড্রাগনের মতো। আর টবির কাছ থেকে আমরা জানতে পারি যে এটার নাম হইতাছে C2 ড্রাগন। টবি তুই তো জানোসই এখন তোকে কি করতে হইবে। ইয়েস স্যার আমি জানি। আর এটা বলার পরেই দেদারা আবার নিজের হ্যান্ড সাইন বানায় জুৎসুকে অ্যাক্টিভ করে। এতে দেদারার ড্রাগনের যে মুখ আছে সেটা থেকে অনেকগুলো ছোট ছোট বল বের হয়ে আসে। আর ঠিক ওই সময় সাসকে আবার ওদের দিকে যাইতে শুরু করে আক্রমণ করার জন্য। এটা দেখার পরে দেদারা সাসকের দিকে একটা ছোট ড্রাগনকে ছাইরা দেয়, যেটা তো সাসকের পিছনেই পইরা যায়। আর দেদারা সেটাকে ব্লাস্ট কইরা দেয়, কিন্তু সাসকে এইবারও সেটা থেকে বাঁচতে পারে। আর সাসকে চিন্তা করে যে এইবারের অ্যাটাকটা অন্যরকম ছিল। আর সাসকে যখন ওদের দিকে তাকায় দেখতে পায় যে টবি সেখানে নাই, আর যে ওই ড্রাগনটা ছোট ছোট বলগুলোকে প্রথমে নিচে ফালাইছিল সেগুলো একটাও নাই। আর ওই মুহূর্তে দেদারাও নিজের ড্রাগনকে নিয়ে উপরে উড়তে শুরু কইরা দেয়। সাসকে তখন নিজের লাইটনিং ব্লেড দিয়ে দেদারার উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেটা রেঞ্জের বাইরে চইলা যায়, যে কারণে সাসকে সেটাকে নাগাল পায় না। আর এতেই দেদারা বুঝতে পেরে যায় সাসকের লাইটনিং এর রেঞ্জ হইতাছে মাত্র 5 মিটার। আর দেদারা সাসকে এটাও বলে যে তুই কাকাশি থেকে এটা কপি করছস তাই না, তারপরেও তুই ভালো করতে পারছস, কিন্তু আমি কিন্তু তোর প্রশংসা করতাছি না। আর তখন দেদারা নিজের বড় ড্রাগনের মুখ থেকে আরেকটা ছোট ড্রাগন সাসকের দিকে ফায়ার করে, যেটা সাসকের কাছে যাওয়ার সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায়। তবে ভাই সাসকে তো আরেক মাল, সাসকে বারবার এতগুলো ব্লাস্ট হওয়ার পরেও ওর কিছুই হইতাছে না। আর এটার প্রধান কারণ হইতাছে সাসকের স্পিরিট। তবে সাসকে ওই ব্লাস্ট থেকে বাচ্চা গিয়ে যেখানে ল্যান্ডিং করে সেখানকার মাটি নরম ছিল, যে কারণে সাসকেও ভয় পাইয়া যায়। আর দেদারাও চিন্তা করে ফাঁদে পইরা গেছে। তারপরেই সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়। লিটারালি ভাই এই ব্লাস্টকে সাসকের জন্য ডজ করা একেবারেই ইম্পসিবল। তবে যখন সেখান থেকে সকল ধোঁয়া সইরা যায় তখন আমরা দেখতে পাই সাসকে নিজের কার্স মার্কের সেকেন্ড স্টেজে চইলা গেছে, যে কারণে অবভিয়াসলি সাসকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে গা। সাসকের পিঠ থেকে বড় বড় দুইটা হাতের মতো ডানা বের হয়ে আছে, যেগুলো দিয়ে সাসকে ওই ব্লাস্ট থেকে নিজেকে বাঁচাইছে।
আর দেদারারও বুদ্ধি অনেক বেশি ভালো। দেদারা বুঝতে পেরে যায় যে সাসকে এই হাতের ব্যবহার করে উঠতে পারে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে টবি মাটির ভিতর থেকে বাইর হয়ে আসে। পার্টনার, আমি সবগুলো ল্যান্ডমাইনকে সেট করে দিচ্ছি। আসলে টবি দেদারা যে প্রথমে বলগুলোকে ছাড়ছিল সেগুলোকে একটা একটা করে মাটির ভিতরে পুইতা রাখছে, যেগুলো ল্যান্ডমাইনের মতো কাজ করবে। সাসকে যদি ওইগুলোর উপরে পাড়া দেয়, বুম ব্লাস্ট। সাসকেও বুঝতে পারা যায় যে এখন মাইনকার চিপায় পইরা গেছে, ওর উপরে উপর থেকেও আক্রমণ করা হইব আর নিচে ল্যান্ডমাইন বিছানো, যেগুলো কোথায় আছে সাসকে জানে না। তো সাসকে এখন দেদারার উপরে আক্রমণ করতেই পারবে না, কারণ দেদারা সাসকের অ্যাটাকের রেঞ্জের উপরে উঠতেছে। কিন্তু দেদারার রেঞ্জ অনেক বেশি, দেদারা যে কোনো জায়গা থেকে আক্রমণ করতে পারবে সাসকের উপরে। তো দেদারা আবারও নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে, যে কারণে এই যে বড় ড্রাগন আছে সেটার লেজ ভিতরে চইলা যায় আর মুখ ফুলতে শুরু করে, যেখানে বড় একটা ড্রাগন হয়। আর সেটাকে দেদারা সাসকের দিকে ফায়ার কইরা দেয়। আমরা সাসকে দেখতে পাই সাসকে নিজের পিঠে থাকা হাতগুলো দিয়ে একটা শিল্ডের মতো বানায়, আর তারপরেই সেখানে একটা ব্লাস্ট হয়। আমরা ওই ব্লাস্ট থেকে দেখতে পাই যে সাসকের তলোয়ারটা ঘুরতে ঘুরতে এইসব মাটির মধ্যে গাইথা যায়, যেটার মধ্যে লাইটনিং ছিল। তবে ভাই, যে ব্লাস্ট হয়েছিল সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল, যে কারণে সাসকের পিঠে থাকা হাতের 12টা বাজে গেছে, একটা হাত একেবারে গায়েব হইয়া গেছে গা। তো এখন আর সাসকে উড়তে পারতো না, কারণ সাসকের কাছে আছে একটা ডানা। তুমি তো খুবই অসাম দেদারা। তো দেদারা আবারও নিজের হ্যান্ড সাইন বানায়, যে কারণে বড় ড্রাগনের লেঙ্গুর ভিতরে যাইতে শুরু করে আর মুখ ফুলতে শুরু করে। তবে সাসকে তখনই দেদারার উপরে আক্রমণ করার চেষ্টা করে। সাসকে আসলে দুইটা শুরিকেনকে নিজের সুতার মাধ্যমে বাইন্দা রাখছিল, তবে দেদারা সেগুলোকে ডজ করে ফেলে, কারণ এটা অনেক ইজি অ্যাটাক ছিল। আর তারপরে দেদারা নিজের ড্রাগনের মুখ থেকে আবারও একটা ছোট ড্রাগনকে ফায়ার করে, আর সাসকেও তখন সেখান থেকে সইরা যায়। দেদারা চিন্তা করে যে আশেপাশে চারিদিকে ল্যান্ডমাইন বসানো, তুই কোথাও পালাইতে পারতি না। কিন্তু সাসকে কি করে, নিজের যে তলোয়ারটা গিয়া মাটির মধ্যে গাইথা গেছিল সেটার উপরে গিয়া দাঁড়ায় যায়, আর সেটার মধ্যে সাপোর্ট নিয়ে সাসকে উপরের দিকে লাফ দিয়া দেদারার যে বড় ড্রাগন আছে সেটার ভিতরে নিজের লাইটনিং ব্লেডকে হান্দায়া দেয়। দেদারার তো ভাই গান ফাইটটা জায়গা, ওইটা কেমনে করলো, কিন্তু সাসকে এখনো থামে নাই। সাসকে কি করে, নিজের লাইটনিং এর মাধ্যমে দেদারার ওই ড্রাগনের পাখাকেই কাইটা ফেলে, আর একটা পাখা কাইটা গেছে গা, মানে দেদারার ড্রাগন আর উড়তে পারতো না, এই কারণে নিচে পড়তে শুরু করে। তবে সাসকে এখনো থামে নাই। সাসকের যে প্রথম শুরিকেন গুলো ছিল সেগুলো এখনো সাসকের সুতার সাথে বাঁধা আছে, যেগুলো দিয়া সাসকে দেদারার উপরে আক্রমণ কইরা দেয়। আর দেদারার বুঝার আগেই ওই শুরিকেন গুলো দেদারার দুই হাতের ভিতরে ঢুইকা যায়, আর এই কারণে দেদারা সেখানে আটকা পইরা যায়, চাইলেও সেখান থেকে সরতে পারতাছে না। আর এখন এই বড় ড্রাগনটা দেদারাকে নিয়ে মাটিতে পড়তাছিল, যেখানে ছিল দেদারার ওই ল্যান্ডমাইন গুলো, যেগুলোকে টবি বিছায়া রাখছে। আর দেদারার পড়ার সাথে সাথেই সেখানে ব্লাস্ট শুরু হইয়া যায়, আর সেখানে এত বেশি পরিমাণে ব্লাস্ট হয় যে পুরা জঙ্গলেরই 12টা বাজা যায়। টবির মনে হয় যে ভাই এবার তো দেদারার কাম তামাম হইয়া গেছে, পার্টনার। আর সাসকেও তখন নিচে পড়তাছিল, তবে সাসকে নিজের বডির মধ্যে অরুচিমার মতো সাপ বানায় একটা গাছের মধ্যে পেঁচায়, তারপরে ওই সাপের সাপোর্টে গাছের উপরে গিয়া দাঁড়ায় যায়, আর তারপরে গিয়া সাসকে নিজের কার্স মার্ককে ডিএক্টিভেট কইরা দেয়। এদিকে টবি চিল্লাইতাছিল, দেদারা তুই নিজের বোমের কারণে নিজেই মারা গেলি, দেদারা তুই আসলেই একটা গাধা। তবে তখনই আমরা দেদারাকে দেখতে পাই দুয়ার ভিতর থেকে বের হয়ে আসে। হোয়াট, তুই এখনো বেঁচে আসোস? দেদারা তো ভাই একেবারে রেগে মেগে ফায়ার হয়, নিজের চোখে বিশ্বাসই করতে পারতাছিল না ওর এই অবস্থা হয়েছে। আমরা তখন দেদারার কাছ থেকে জানতে পারি যে দেদারা ওই ব্লাস্টের আগেই সেখান থেকে কিভাবে সইরা গেছে, নিজের পা দিয়ে ওই শুরিকেন গুলোকে নিজের হাত থেকে বের করছে, তারপরে সেখান থেকে আরেকটা পাখি বানায় উইরা গেছে। আর সাসকে এমন ভাবে দেদারার দিকে তাকায় আছে, যেটা দেখা দেদারার শরীরের মধ্যে আরো বেশি রাগ উঠে। আর তখনই আমাদের
দেদারার একটা অতীতে নিয়ে যাওয়া হয় যখন দেদারা নর্মাল শিনবি ছিল আর আকাশকি দেদারাকে আকাশকির মধ্যে জয়েন করানোর জন্য গেছিল। দেদারা প্রথমে আকাশকির মধ্যে জয়েন হতে চায় নাই কারণ ওরা দেদারার আর্টকে বুঝতে পারতো না। আর দেদারা তখন নিজের আর্ট বানায় প্রশংসা করতে থাকে, একবার দেখ আমার আর্টকে। ও একটা পাগলের মতো নিজের আর্টের সম্পর্কে বলতে শুরু করে যেগুলো শূন্য আমাদের কোনো লাভই নাই। আর ওরা তিনজনে বলে ওর কি চাপাবাজি শেষ হয়েছে। আর তখন গিয়া ইটাচি বলে যে যাই হোক আমি ওকে হ্যান্ডেল করতাছি। আর তারপরেই ইটাচি নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে। এতে দেদারার মনে হয় যে ইটাচি দেদারার সাথে ফাইট করতে চায়। আর ইটাচি দেদারাকে বলে যদি আমি জিতি তাইলে তুই আকাশকির মেম্বার হবি। আর দেদারা হইতাছে আরেক পাগলা হয়, সাথে সাথেই রাজি হইয়া যায়। আর তখন দেদারা নিজের একটা ক্লে বোম দিয়া ইটাচির উপরে আক্রমণ কইরা দেয়। ফিল মাই আর্ট। ইটাচি সেটাকে ডজ করে, তবে অলরেডি দেদারা আরেকটা প্ল্যান বানায় রাখছে। সাথে সাথে একটা চেলা গিয়া ইটাচিকে পেঁচায় ফেলে। দেদারার মনে হয় যে দেদারা ইটাচিকে হারায় দিছে। তুই বড় বড় কথা কইছিলি না, এখন দেখ তুই এখন শেষ। মানে এখন দেদারা ইটাচিকে ব্লাস্ট কইরা খন্ড খন্ড কইরা দিব। কিন্তু ইটাচি বলে আসলেই তুই একটু ভালোভাবে নিজের দিকে তাকা। আর এর মধ্যেই ইটাচি দেদারাকে নিজের জ্ঞান জুৎসুর মধ্যে আটকায় ফেলে। দেদারা যখনই নিজের দিকে তাকায় দেখতে পায় যে ওর পোকা ওকেই পেঁচায় রাখছে। দেদারা তো একেবারেই অবাক যে জ্ঞানজুৎসুর ব্যবহার আমার উপরে কখন করা হয়েছে। আর কিসামে বলে যে তুই যে গাদা এটার প্রমাণ দিলি, তুই তো প্রথমেই জ্ঞানজুৎসুর ভিতরে ছিলি। তুই যখন প্রথমবার ইটাচির চোখের দিকে তাকাইছস তখনই তুই জ্ঞানজুৎসুর ভিতরে আটকা পড়ে গেছস। আমি বিশ্বাস করি না। আর এর পরেই দেদারা একেবারে বশ হইয়া যায়। দেদারার মনে হয় যে ইটাচির চোখগুলো অনেক বেশি সুন্দর। আর এইভাবেই ইটাচি দেদারাকে আকাশকির মধ্যে জয়েন করায়। দেদারা তো মানতেই চাইতাছে না যে প্রথমে ইটাচি, এখন ইটাচির ছোট ভাই সাসকে দেদারার 12টা বাজাইতাছে। আর ওই রেগে মেগে নিজের ঠোঁটের মধ্যে কামড় দিয়ে রাখে, যে কারণে ওর ঠোঁট থেকেই রক্ত বাইর হইতে শুরু কইরা দেয়। আর তারপরে গিয়া দেদারা নিজের ক্লে নিজেই খাইতে শুরু করে। এটা নাকি দেদারার সবচেয়ে বেস্ট জুৎসু। আর দেদারা টবিকে বলে সাথে সাথে এখান থেকে পালাইতে। আর এই কারণে টবি সেখান থেকে লেজ গুটায়া পালায়, কিন্তু সাসকে এখনো দেদারার দিকে তাকায়া ছিল। আর তখন আমরা দেখতে পাই যে দেদারা আবারও নিজের মুখ থেকে গুয়ের মতো ছাড়তে শুরু করে দিছে সাদা গু। আর সেগুলো বিশাল বড় একটা দেদারা হয়ে যায়। বলতে পারো যে দেদারার একটা এক্সপ্লোশন ক্লোন, যেটার আকার বিশাল বড়। আর আমরা দেদারার কাছ থেকে জানতে পারি যে দেদারা এই জুৎসুটাকে বানাইছিল শুধু ইটাচিকে শেষ কইরা দেওয়ার জন্য, কিন্তু এখন দেদারা এটাকে ব্যবহার করবে সাসকের উপরে। আর একবার সাসকের চেহারার রিয়াকশন দেখো ভাই। এটা দেখার পরে সাসকের কলজার পানি একেবারে শুকায়া গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাই এই জিনিস দেখার পরে তো সাসকে লাইলা হিল্লান তো সোনাকে নিকুম তুমি না জলমিন পড়তে শুরু কইরা দেয়। লিটারালি ভাই তুমি খালি দেদারার এই ক্লোনের সাইজটা একবার দেখো। সাসকে চিন্তা করে ভাই এটা এত বড় যে যদি এটা ব্লাস্ট হয় তাহলে আমার পাছার চামড়া একটাও থাকতো না। আর তখনই দেদারার এই ক্লোনটা ধীরে ধীরে সাসকের দিকে যাইতে শুরু করে। আর এটা প্রতিটা পাড়ায় মাটির একবারে চাকনাচুর হইয়া যায়। আর দেদারা বলতে থাকে যে তোর কি আসলেই মনে হয়েছে যে তুই আমার জুৎসু থেকে পালাইতে পারবি? সাসকে ভাই লেজ গুটায় জঙ্গলের দিকে পলাইছে। আর দেদারা আর ক্লোনটা সাসকের পিছনে পিছনেই যাইতাছে। আর তখন আমরা দেখতে পাই যে দেদারা একটা হ্যান্ড সাইন বানায়, যে কারণে দেদারার যে ক্লোনটা আছে সেটার পেট ফুলতে শুরু করে। ভাই দেখা মনে হইতাছে প্রেগনেন্ট। আর এটা ফুলতে ফুলতে একেবারে বেলুনের মতো ফুইলা যায়। তারপরে গিয়া হঠাৎ করে ব্লাস্ট হয়, কিন্তু কোনো ধ্বংস হয় না। এই জন্য সাসকের এটা দেখার পরে মনে হয় যে বোম ফেল হইয়া গেছে। কিন্তু ঠিক এই মুহূর্তে তোমরা দেদারার চেহারার রিয়াকশনটা দেখো, দেখা কি মনে হইতাছে যে দেদারার প্ল্যান ফেল করছে। সাসকেও বুঝতে পেরে যায় যে এখানে অন্য কোনো কিছু চলতেছে। দেদারা বলে যে হ্যাঁ বুঝতে পারছস আমি জিততে গেছি। আর তখনই দেদারা নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে। আমরা দেখতে পাই যে বাতাসে যে পাখিগুলো উড়তাছিল সেগুলো একেবারে বালি হয়ে যায়। তার সাথে সাথে জঙ্গলে থাকা প্রাণীগুলো একেবারে মিশা জায়গা। আর তার
তারপরে ফাইনালি সাস্কের বডিও ধীরে ধীরে গায়েব হয়ে যাইতে শুরু করে। দেদারা চিল্লায় চিল্লায় বলতে থাকে এটাই হইতাছে দেদারার মাস্টারপিস। আর তখন আমরা টবির কাছ থেকে জানতে পারি যে এটার নাম হইতাছে মাইক্রোস্কোপিক ন্যানো সাইজ এক্সপ্লোশন। যখন ওই জায়ান্ট দেদারা ব্লাস্ট হয়েছিল তখন সেটা থেকে অনেক ছোট ছোট এক্সপ্লোসিভ বের হয়েছে যেগুলো মানুষের চোখে দেখা সম্ভব না। তারপরে সেগুলো বাতাসের মধ্যে ছড়ায় পড়ছে। আর যে প্রাণীরাই ওই এরিয়ার মধ্যে নিঃশ্বাস নিছে সেগুলোর বডির ভিতরে ওই ছোট ছোট এক্সপ্লোসিভ ঢুইকা গেছে। আর তারপরে যখন ওই এক্সপ্লোসিভ গুলো ব্লাস্ট হয়েছে এতে ওই প্রাণীগুলো একেবারে গায়েব হয়ে গেছে। মানে বুঝতে পারতাছো দেদারার এই টেকনিকটা কত বেশি ভয়ানক। দেদারা বলে যে এটার জন্য আমার ইটাচিকে ধন্যবাদ বলা দরকার, কারণ ইটাচিকে মারার জন্যই আমি এই জুৎসুটাকে ডেভেলপ করতে পারছি। আর তারপরে দেদারা সেলিব্রেট করতে শুরু করে দেয় যে দেদারা সাসকেকে ফাইনালি মাইরা ফেলছে। কিন্তু ঠিক তখনই দেদারা শারিঙ্গানকে ফিল করতে পারে। দেদারার পিছনে আমরা সাসকেকে দেখতে পাই নিজের কার্স মার্কের সেকেন্ড ফর্মে এবং তার সাথে সাথে লাইটনিং ব্লেড নিয়ে দেদারার দিকে যাইতাছে। আর সাসকে নিজের লাইটনিং ব্লেডকে দেদারার ভিতরে হান্দায়া দেয়। দেদারা সময় পায় না সেটাকে ডজ করার। আসলে দেদারা এত বেশি চাকরার ব্যবহার কইরা ফেলছে যে এখন দেদারা একেবারে সোলো হয়ে গেছে। আর আমরা সাসকের কাছ থেকে জানতে পারি যে দেদারার ওই ছোট ছোট এক্সপ্লোসিভ গুলো নিজের শারিঙ্গানের মাধ্যমে সাসকে দেখতে পারছে। আসলে ওই ছোট ছোট এক্সপ্লোসিভ গুলোকে তো দেখতে পারে নাই, কিন্তু সেগুলোর মধ্যে যে চাকরা ছিল সেগুলো সাসকে শারিঙ্গানের মাধ্যমে দেখতে পারছে। যদি তুমি শারিঙ্গানের মাধ্যমে ওই জিনিসটাকে দেখার চেষ্টা করতা তাইলে তোমার মনে হইতো যে সেটা একটা ধোঁয়া। আর দেদারা ওই ধোঁয়ার এরিয়ার বাইরে ছিল, এতে সাসকে বুঝতে পেরে গেছে যে আমার ওই ধোঁয়ার বাইরেই থাকতে হইব। আর এই জন্য সাসকের সেখান থেকে পালাইতে এত কষ্ট হয় নাই। তবে তখন দেদারা বলে আমি আমার নিজের চোখে দেখছি তুই গায়েব হইয়া গেছস। আমরাও তো দেখছিলাম যে সাসকের বডি একেবারে বাতাসের সাথে মিশা গেছে। তবে সাসকে বলে যে সেটা ছিল আমার জ্ঞানজুৎসু। তারপরে সাসকে দেদারাকে বলে আমি তোর শরীরের কোনো ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আক্রমণ করি নাই, তো এখন আমাকে ইটাচির সম্পর্কে বল, ইটাচি কই আছে। তবে দেদারা বলে মনু এত সহজ। তারপরে আমরা দেখতে পাই যে দেদারার পাখির ভিতর থেকে দেদারার হাত বের হয়ে আসে। আসলে সাসকে যেটার ভিতরে নিজের চিডুরি হান্দায় দিছে সেটা হইতাছে দেদারার ক্লে ক্লোন। আসলে দেদারা আগে থেকেই জানতো যে সাসকে ওই ইটাচির মতো জ্ঞানজুৎসুর ব্যবহার করতে পারে, এই কারণে দেদারা নিজেকে প্রথম থেকেই লুকায়া রাখছে। আর আমরা এটাও জানতে পারি যে দেদারার যে বাম চোখটা আছে সেটা স্পেশাল। দেদারা নিজে সেটাকে ট্রেন করছে যাতে এটা জ্ঞানজুৎসুর মধ্যে আটকা না পড়ে, এই কারণেই দেদারা নিজের একটা চোখকে বন্ধ করে রাখছিল। আসলে দেদারার এই চোখটা পুরাটাই মেকানিক্যাল। তখন সাসকে চেষ্টা করে দেদারার ক্লোন থেকে নিজের হাতটাকে বাইর করতে, কিন্তু বাইর করতে পারে না। আর তখন দেদারা আবারও নিজের মুখ থেকে ক্লে ছাড়তে শুরু করে দেয়, যেটার মাধ্যমে দেদারা আবারও নিজের একটা ক্লোন তৈরি করে, এক্সপ্লোসিভ ক্লোন যেটাকে বলে। আর এইবার সেটা সাসকে একেবারে ভিতরে নিয়ে নেয়। মানে সাসকে চাইলেও এখান থেকে পালাইতে পারতো না। সাসকের এক হাত আটকায় রয়েছে দেদারার ক্লে ক্লোনের মধ্যে, যেটা আরো ভালো করে সাসকের হাতকে পেঁচায়া ধরে। এমনকি সাসকে নিজের পাও নড়াইতে চড়াইতে পারতো না এখন আর। আর দেদারা নিজের জুৎসুকে কমপ্লিট করে সেখান থেকে লাফ দিয়া দেয়। এখন সাসকে একাই আছে দেদারার এই ব্লাস্টিং ক্লোনের ভিতরে। তো সাসকের কি হইব তোমরা জানোই। সাসকে নিজের শারিঙ্গানের মাধ্যমে দেখতে পায় যে দেদারার এই জুৎসুটা আগেরটার মতোই ছিল, এটার মধ্যেও একেবারে ছোট ছোট আকারের বোম আছে। আর সাসকে যখন শারিঙ্গানের মাধ্যমে নিজের বডিতে দেখার চেষ্টা করে যে সেখানেও দেখতে পায় যে অলরেডি দেদারার ছোট ছোট বোম সাসকের ভিতরে ঢুইকা গেছে। তার মানে হইতাছে সাসকে চাইলেও আর বাঁচতে পারতো না। আমাদের এটাই মনে
হয়েছিল ঠিক তখনই আমরা দেখতে পাই সাসকে দেদারার ওই ক্লোনকে চিরা বাইর হয়ে আসে। আর সাসকে দেখার সাথে সাথেই দেদারা নিজের হ্যান্ড সাইন বানায় সেগুলোকে ব্লাস্ট করার জন্য। তবে সাসকে তখন উড়তে থাকে আর দেদারার দিকে যাইতে শুরু করে লাইটনিং ব্লেড দিয়ে দেদারাকে খতম করে দেওয়ার জন্য। দেদারা পুরো কনফিডেন্স ছিল যে সাসকে রেঞ্জের বাইরে আছে, যে কারণে দেদারার উপরে এই আক্রমণ লাগতো না। এই জন্য দেদারা নিজের ছোট ছোট বোমাগুলোকে ব্লাস্ট কইরা দেয়। এরপরেই আমরা দেখতে পাই যে দেদারা জঙ্গলের মধ্যে গিয়া পড়ে। আর যখন দেদারা চোখ খুললা উপরে তাকায় দেখতে পায় যে সাসকের বডি ছাই হয়ে যাইতাছে। আর এবার ফাইনালি দেদারার মনে হয় যে দেদারা সাসকে শেষ কইরা দিছে। তবে তখনই দেদারা আবারও নিজের পিছনে শারিঙ্গানকে ফিল করতে পারে। সাসকে আসলে দেদারার পিছনেই ছিল, দেদারার উপরে আক্রমণ কইরা দেয়। দেদারার ক্ষমার মধ্যে এমন একটা ঘুষি দেয় যেটার কারণে দেদারা অনেক দূরে গিয়া পড়ে। লিটারালি সাসকে দেদারাকে দিয়া চায়ের মেরে দিছে। কিন্তু দেদারার সাথে ফাইট করতে গিয়া সাসকের অবস্থাও নাজেহাল হইয়া গেছে গা। আর ভাই দেদারা তো বুঝতেই পারে না এখানে কি চলতেছে, এটা তো কোনো জ্ঞানজুৎসও ছিল না, তাহলে সাসকে এখনো বেঁচে আছে কিভাবে? আর তখন দেদারা দেখতে পায় যে সাসকের পুরো বডির মধ্যে কারেন্ট দৌড়াইতেছে। আর তখন গিয়া দেদারা বুঝতে পারে যে সাসকে দেদারার সিক্রেট জাইনা ফেলছে। আসলে দেদারার জুৎসুর একটা দুর্বলতা আছে যেটা হইতাছে লাইটনিং স্টাইল। আসলে সাসকে এটা একেবারে প্রথমেই বুঝতে পারছে যখন দেদারা প্রথমবার নিজের স্পাইডার দিয়া সাসকের উপরে আক্রমণ করছিল। আর সাসকে তখন নিজের চিরুরির ছোট ছোট সুইকে ব্যবহার করে সেগুলোকে ব্লক করছে। সাসকে দেখতে পারছে যে যেগুলোর উপরে সাসকের ওই চিরুরির সুইগুলো রাখছে সেগুলো ব্লাস্ট হয় নাই। তবে তারপরেও সাসকে কনফিউজ ছিল যে এটা কি সাসকের লাইটনিং স্টাইলের কারণে হয়েছে নাকি দেদারাই সেগুলোকে ব্লাস্ট করে নাই। এই জন্য সাসকে অপেক্ষা করছে। আর তারপরে গিয়া সাসকে আবার নিজের এই থিওরিকে চেক করছে। দেদারা যে মাটির নিচে ল্যান্ডমাইন লাগাইছিল সেগুলোর উপরে সাসকে নিজের লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার করে। আমরা তো দেখছিলাম সাসকে নিজের তলোয়ারকে লাইটনিং দিয়ে সেখান থেকে মাইরা দেয়, আর যেটা মাটির ভিতরে হান্দায় গেছিল। আসলে সাসকে তখন নিজের থিওরিকে চেক করছে যে লাইটনিং স্টাইল কি দেদারার বোমকে ডিঅ্যাক্টিভেট করতে পারে কিনা। তবে দেদারা তো একেবারে অবাক যে সাসকে তুই কেমনে দেখতে পারলি যে আমার বোম সেখানে আছে। আর তখন সাসকে বলে যে আমার চোখের কথা ভুইলা গেছস গা, আমার চোখ চাকরাকে একটা কালারের মতো দেখতে পারে। আমি তো তোকে প্রথমেই বলছিলাম, তোর কি মনে নাই? ভাই দেদারা তো পুরো চিন্তায় পড়ে যায়। এই পুরো ফাইটের মধ্যে সাসকে ওর থেকে এক পা আগায়া ছিল। আর সাসকে তখন আরেকটা কথা বলে, সাসকের কাছে আরেকটা ব্যাকআপ প্ল্যান আছে, মানে সাসকের কাছে অন্য একটা জুৎসু আছে। যদি সাসকের প্রথম প্ল্যান কাজ না করতো তাইলে সাসকে সেটাকে ব্যবহার করত। আর এটা বলার পরেই সাসকে দেদারার দিকে যাইতে থাকে। এটা দেখে দেদারা উঠা দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু কাঁপতে কাঁপতে আবার মাটির মধ্যে ফইরা যায়। দেদারার চাকরা শেষ হয়ে গেছে, যে কারণে দেদারার পুরা বডি কাঁপতা ছিল। আর সাসকে আবারও দেদারাকে জিজ্ঞাসা করে, এখন আমাকে বইলা দে যে ইটাচি কোথায় আছে। আর ওই মুহূর্তে দেদারা কি করে, আবারও নিজের দুই হাত থেকে দুইটা ক্লেকে ছাইরা দেয় যেগুলো সাপের মতো সাসকের দিকে যাইতে শুরু করে। তবে সাসকে কিন্তু এখন দেদারার সিক্রেট জানে, এই কারণে সাসকে নিজের বডি থেকেই লাইটনিং ছাড়ে, যেটা দেদারার ওই সাপের মাধ্যমে দেদারার বডির দিকে যাইতেছিল, যে কারণে দেদারাকে ওই সাপগুলোকে নিজের বডি থেকে আলাদা কইরা দিতে হয়। ভাই লিটারালি এখন দেদারা মাইন্ডকার চিপায় পইরা গেছে। তবে সাসকে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, সাসকেও হাঁটু গেরা বইসা পড়ে। দেদারা তখন হাসতে শুরু করে দেয়, হা 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 হা, বড় বড় চাপা মারতাছস কিন্তু তোর অবস্থা খারাপ, তোর চাকরা শেষ হয়ে গেছে তাই না? কিন্তু এখন আমি জিততে যাবো, কারণ এখন আমার কাছে এখনো কিছু ডেটোনেটিং ক্লে বাকি আছে। কিন্তু দেদারা দেখতে পায় যে সাসকের চেহারার মধ্যে একটু চিন্তা নাই, যে কারণে দেদারা রাইগা মাইগা যায়। দেদারা সাসকে বলে, তুই কি ভয় পাইতাছস না? এখন আমি তোকে আমার আর্টের মাধ্যমে শেষ কইরা দিমু। তবে সাসকে একেবারে এক নজরে দেদারার দিকে তাকায়া থাকে। সাসকে ভয় পাইব দূরের কথা, উল্টা দেদারাই ভয় পাইয়া যায়। এতে দেদারা পাগলের মতো হাসতে শুরু করে, তারপরে চিল্লায়া বলে যে এটাই আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে, তুই আর তোর ভাইকে দেখে আমি সহ্য করতে পারি না। তোদের মনে হয় যে তোরা অনেক বেশি
কুল। তোদেরকে এত ওভার কনফিডেন্স দেখে আমার রক্তগুলো একেবারে টকবক কইরা উঠে। এই কারণে আমি তোদেরকে কখনোই ক্ষমা করতে পারতাম না। আমি জানি যে তোদের এই চোখের কারণে তোরা আমার আর্টকে কখনোই সম্মান করতি না, আর আমার আর্টকে যে সম্মান করে না তাকে আমি পাট খেতে নিয়ে সানডে মানডে ক্লোজ কইরা দেই। কিন্তু সাসকে বলে যে এতে আমার কিছুই যায় আসে না, আমি শুধু এটা চাই যে তুই আমাকে বইলা দে ইটাচি কোথায় আছে। আর এইটা শোনার পরে দেদারার মাথা আরো বেশি গরম হইয়া যায়, আর তখন সাসকে নিজের শারিঙ্গানকে ডিএক্টিভেট কইরা দেয়। আর এইটা দেখার পরে দেদারার মনে হয় যে সাসকে দেদারাকে কম মনে করতেছে, আর এই কারণে প্রথমে দেদারা নিজের শরীরে থাকা কাপড়টাকে খোলে, আর তখন দেদারার বুকের মধ্যে আমরা কিছু শিলি দেখতে পাই, আর নিজের হাতে থাকা জঘন্য মুখের মাধ্যমে ওই শিলিকে কাইটা দেয়। আর যখন দেদারা নিজের বুকের ওই শিলিগুলোকে সম্পূর্ণ খুইলা ফেলে, আমরা দেখতে পাই যে ওর বুকের মধ্যে আরেকটা জঘন্য মুখ, আর দেদারা ওর যে ক্লে আছে সেগুলোকে বকে থাকা মুখেকে খাওয়াইতে শুরু করে। আর এটার কারণে দেদারার পুরো বডির মধ্যে রিঅ্যাকশন শুরু হইয়া যায়। দেখতেই পারতাছো যে দেদারার পুরো বডি প্রায় চেঞ্জ হয়ে গেছে, আর দেদারা বলে যে এটাই হইতাছে দেদারার আলটিমেট আর্ট। আর এইবার দেদারা নিজেকেই ব্লাস্ট কইরা দিব। সাসকে তো একেবারে চিন্তায় পড়ে যায়, ওই কি পাগল হয়ে গেছে নাকি। দেদারা তো নিজের চাপাবাজি করতে থাকে, এইবার আমি নিজেকেই এক্সপ্লোশন কইরা দিব, এটাই হইতাছে আমার আর্ট। আর এইরকম আর্ট দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই। আমার এই আর্ট পুরো দুনিয়ার মধ্যে একটা চিহ্ন রাইখা যাইব, আর তখন আমার আর্টকে আর কেউ অসম্মান করতে পারতো না, আর আমার আর্টকে অসম্মান করার মতো তুইও থাকতি না। আমরা দেখতে পাই যে দেদারার শরীরটা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে যাইতাছে। সাসকে তো ভাই সেখান থেকে উঠা যাওয়ার চেষ্টা করে, কিন্তু দাঁড়াইতেই পারে না। আর দেদারা বলে যে এই যে এক্সপ্লোশনটা হবে সেটার রেডিয়াস হইব 10 কিলোমিটার। লিটারালি সাসকে চাইলেও সেখান থেকে পলাইতে পারতো না। মাই আর্ট ইজ এক্সপ্লোশন। আর দেদারার যে পুরো বডিটা আছে সেটা দেদারার বুকে থাকা যে মুখটা আছে সেটার ভিতরে ঢুইকা যায়, আর এরপরে সেটা থেকে ছোট ছোট লাইটের ভীম বাইর হইতে শুরু করে। সেখান থেকে একটা শক ওয়েভ বের হয়, যেটা এত বেশি পাওয়ারফুল যে জঙ্গলের গাছগুলো একেবারে মাটির সাথে মিশা যায়। তুমি বলতে পারো যে দেদারার এই ব্লাস্টটা একটা পারমাণবিক বোমার থেকেও বেশি শক্তিশালী। শেষে গিয়ে আমরা শুনতে পাই যে আর্ট ইজ অ্যান এক্সপ্লোশন। তো ভাই এই ব্লাস্টে কি সাসকের খাল্লি বাল্লি হইয়া গেছে কিনা সেটা আমরা পরের পার্টে জানবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই। আর আমার কিছু ভিডিও এখানে দেওয়া আছে সেগুলোকে দেখতে পারো।